뜨면 눈부신 아침 햇살과 모닝콜 নমস্কার বন্ধুরা, ব্যঞ্জন বর্ণে আপনাদের সবাইকে স্বাগত। আজ সকালের জলখাবার বানানো থেকে ভিডিওটি শুরু করছি। আজকের জলখাবারে বানাচ্ছি পেঁয়াজ দিয়ে আলু ভাজা আর খুব সামান্য তেলে পরোটা আর সাথে ডিমের অমলেট। ফোড়নের মধ্যে কুচিয়ে রাখা আলুগুলো ছেড়ে দিলাম। লম্বা লম্বা করে আলুগুলো কেটেছি, যেভাবে আলু ভাজার জন্য কাটে আর কি। আর তেলের মধ্যে দিয়েছিলাম হাফ চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। 5-6 সেকেন্ড ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এই কুচিয়ে রাখা আলুগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে এই ঢাকা দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর যখন ফিরে এলাম তখন আলুটা অনেকটাই মজে গেছে। আর প্রথমে যখন আমি ঢাকা দিয়েছি তখন কিন্তু এর মধ্যে নুন দিইনি, এখন দেব। মাঝখান থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তার সাথে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ঢাকা দেব না, কারণ প্রথমে যে ঢাকা দিয়েছিলাম তাতে আলুগুলো প্রায় অনেকটাই 70% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এইভাবে কখনো মিডিয়াম ফ্লেমে আর কখনো হাই ফ্লেমে আবার আলুগুলো ভেজে নেব। হাই ফ্লেমে ভাজলে কি হবে, আলুর একটা সুন্দর রং আসবে। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। বেশ বড় সাইজেরই একটা পেঁয়াজ ছিল। আলু ভাজাতে পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি থাকলে খেতেও ভালো লাগে। তো পেঁয়াজটা দিয়ে বেশিক্ষণ আর রাখবো না, 2 মিনিট মতো রাখার পর নামিয়ে নেব। তো এদিকে আলু ভাজাটা তো আমার তৈরি। এবার পরোটাটা ভেজে নেব। তো রুটির আকারে মানে গোলভাবেই আমি আজকে পরোটাটা বানাচ্ছি, ট্রায়াঙ্গেল শেপে বানাচ্ছি না। যেভাবে রুটি করে সেভাবেই প্রথমে 2 পিঠ সেঁকে নিয়ে উপরে ওই সামান্য যে 1 চা চামচ তেল দিলাম, এই তেলেই ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা বানিয়ে নেব। আর হয়েও যায় খুব সুন্দর। দেখুন, এটা একদম মনে হবে না যে 1 চা চামচ তেলে পরোটাটা বানানো হয়েছে। এই একই রকমভাবে ওই 1 চা চামচ করে তেল দিয়ে বাকি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। পরোটাগুলো তো সব হয়ে গেল। এবার অমলেটগুলোও তৈরি করে নিচ্ছি। তারপর সবাইকে জলখাবার দিয়ে আবার দুপুরে রান্নার তোড়জোড় শুরু করতে হবে। আজ তো সানডে, বাড়িতে মাটন এসেছে। তো ভাবছি আজ আপনাদের সাথে মাটনের একটি দারুণ রেসিপি শেয়ার করব। মাটনের এই রেসিপিটি ভীষণ চটপট তৈরি হয়ে যায় আর কোনো ঝামেলা থাকে না। অনেক সময় হয় না, আমাদের অনেক কাজের চাপ আছে বা কোনো তাড়া আছে, কিন্তু বাড়িতে মাটন রয়েছে, মাটন সেদিন রান্না করতেই হবে। সেক্ষেত্রে আপনারা এই রেসিপিটি কিন্তু ট্রাই করতে পারেন। মশলাও লাগে ভীষণ কম আর কোনো রকম ঝামেলাও থাকে না, চটপট তৈরি হয়ে যায় আর কিন্তু খেতে হয় দারুণ সুস্বাদু। রেসিপিটি আপনারা বাড়িতে ট্রাই করবেন, তবে বুঝতে পারবেন। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার ডিমের অমলেটটাও তৈরি হয়ে গেল। তো চলুন এবার জলখাবারের পর্বটা সেরে নিই, তারপর দুপুরের রান্নায় ফিরে আসছি। আজ লাঞ্চে থাকছে মাটন বাংলা ঝোল আর তার সাথে গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত। আর কি চাই বলুন। এখানে 1 কেজি খাসির মাংস রয়েছে আর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দেব। এই রেসিপির জন্য একটু রেয়াজি খাসি হলে ভালো হয়, মানে একটু চর্বিযুক্ত থাকবে। আর অবশ্যই মাটন ফ্রেশ হতে হবে। আচ্ছা, এখানে লেবুর রস ব্যবহার করার কারণ রয়েছে, কারণ এই রান্নাতে দই বা টমেটো কিছুই দেব না। রান্নার পরিমাণ মতো নুন এই ম্যারিনেশনেই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সেটাও রান্নার পরিমাণ মতো। এবার এর মধ্যে আরও কিছু মশলা লাগবে, তো সেটা আগে তৈরি করে নিচ্ছি। মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি আদা এবং রসুন। 30 গ্রাম আদা কুচি করে নিয়েছি আর 4টা মিডিয়াম সাইজের রসুন রয়েছে। কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিলাম, শুকনো লঙ্কা ব্যবহার করব না। আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। অল্প জল দিয়ে এর একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন ও লঙ্কার পেস্ট তৈরি। এই পুরো মশলাটা চলে যাবে মাটনের উপর। এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার এই সব কিছুর সাথে মাটনকে খুব ভালো করে অন্তত 5 মিনিট সময় নিয়ে এইভাবে করে মেখে নিতে হবে। যত ভালো করে মাখা হবে এই মাটনের টেস্ট তত বেশি ভালো আসবে। আর যে মশলার পেস্টটা ব্যবহার করলাম এটা ছাড়া আর কোনো মশলা এর মধ্যে ব্যবহার হবে না। মানে এই পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচা লঙ্কা, এর উপরেই এই রেসিপিটির স্বাদ লুকিয়ে রয়েছে। এর মধ্যে জিরে, ধনে এগুলো কিচ্ছু পড়বে না। আর শুকনো লঙ্কাও দিলাম না, সেটা দেখতেই পেলেন আপনারা।
তো ম্যারিনেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। মাংসের প্রত্যেকটা টুকরোর গায়ে এই মশলার আবরণটা যাতে সমানভাবে থাকে সেজন্য এইভাবে ঘষে ঘষে মশলা এবং মাংসকে বেশ অনেকক্ষণ সময় নিয়ে মাখিয়ে যেতে হবে। মশলার সাথে মাটন খুব ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে মেখে নিয়েছি। এবার ঢেকে 1 ঘন্টা মতো রেখে দেব, আর এই সময়টা অবশ্যই দিতে হবে। ওদিকে মাটন ম্যারিনেট করা 1 ঘন্টা মতো হয়ে গেছে। তো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি 6 টেবিল চামচ মতো। মাটন রান্না করবো আর সর্ষের তেল দেবো না তা তো হয় না। তেলটা ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে আলুগুলো প্রথমে ভেজে নেব। তো আলুগুলো বেশ বড় বড় করে নিয়েছি, মানে বড় সাইজের আলুকেই 2 টুকরো করে নিয়েছি। এর বিশেষত্বই এটা যে মাটনের আলুগুলো থাকবে বড় বড়। তো আলুগুলোতে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দেওয়ার ফলে আলু ভাজার পর তার রঙটা খুব সুন্দর আসবে। আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে আলুগুলো ভাজছি, কারণ আলুগুলো তো সেদ্ধ করার প্রয়োজন নেই যে লো ফ্লেমে ভাজবো। আলুর গায়ে একটা সুন্দর রঙ আনার প্রয়োজন রয়েছে, সেই জন্য হাই ফ্লেমেই ভাজছি। কিছুক্ষণ পর যখন আলুর গায়ে এরকম সুন্দর রঙটা ধরে গেল তখন আলুগুলো এখান থেকে তুলে নিচ্ছি। ফোড়নে কিছু গোটা গরম মশলা লাগছে, 4টা ছোট এলাচ, 2 ইঞ্চি পরিমাণ দারুচিনির টুকরো, 5টা গোলমরিচ আর ওই 5-6টা মতো লবঙ্গ। এগুলো একটু থেতো করে নেব। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টা তেজপাতা, ওই মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম, আর 1/2 চা চামচ গোটা জিরে। এবার থেতো করে রাখা গরম মশলাটা দিয়ে 6 সেকেন্ড মতো তেলের মধ্যে নাড়াচাড়া করব। যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরাবে তখন এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, তাহলে এই রান্নাতে মোট 4টে পেঁয়াজ ব্যবহার করলাম। 2টো পেস্টে ব্যবহার করেছি আর 2টো এখানে কুচিয়ে নিয়ে ব্যবহার করেছি। এবার পেঁয়াজগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে ভাজবো, আর যখন পেঁয়াজের গায়ে এরকম ভাজার রঙটা চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচের একটু কম চিনি আর 1 চা চামচ ভরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় লঙ্কার গুঁড়োটা দিলে মাংসের ঝোলের রং খুব সুন্দর আসবে। আর লঙ্কার গুঁড়ো দেওয়ার আগেই যদি চিনিটা দেওয়া হয় তাহলে চিনি এবং লঙ্কার গুঁড়ো একসাথে মিশে গিয়ে সেই কালারটাকে আরও ডার্ক করে তোলে। মূল কথা হলো এই সময় চিনি এবং লঙ্কার গুঁড়ো দেওয়ার ফলে ঝোলের রংটা খুব সুন্দর আসবে। লঙ্কার গুঁড়ো তেলে দেওয়ার পর বেশিক্ষণ ভাজবো না, তাহলে সেটা পুড়ে যাবে। তাই একটু মিশিয়ে নেওয়ার পর এই ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে কিছুক্ষণ এইভাবে কষিয়ে যাব, ওই 5 মিনিট মতো। 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까 5-6 মিনিট মতো হাই ফ্লেমে মাটন কষিয়ে নিয়েছি। এবার ওই যে ম্যারিনেট করেছিলাম বাটিটা, তার মধ্যে একটু মশলা লেগেছিল, তো সেটা ধুয়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে 10 মিনিটের জন্য এইভাবে ঢেকে রাখবো। অন্যদিকে ভাতটাও বসিয়ে দিলাম, মাংস রান্না হতে হতে ভাতটাও হয়ে যাবে, তো গরম গরম পরিবেশন করতে পারবো। 10 মিনিট পর যখন ফিরে এলাম তখন দেখুন মাটন থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে। এটা কিন্তু মাটনের নিজস্ব জল। ওই 10 মিনিট যে ঢেকে রেখেছিলাম তার ফলে মাটন থেকে এই জলটা বেরিয়েছে। আর ওদিকে আমি একটু চা বসিয়েছি, আদা, গোলমরিচ আর লবঙ্গ দিয়ে চাটা করছি। আমার কথা শুনে হয়তো বুঝতে পারছেন যে গলার অবস্থা বড্ড খারাপ, ভীষণ কাশি হয়েছে আর সেরকম গলায় ব্যথা। তো মাঝে মাঝে ওই রকম একটু আদা গোলমরিচ ফুটিয়ে চাটা খাচ্ছি, এতে বেশ ভালো লাগছে, গলায় বেশ আরাম লাগছে। তো রান্নার ফাঁকে ফাঁকে এরকম দুপুরবেলাও চা বানিয়ে খাচ্ছি। আচ্ছা, প্রথমে তো 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখেছিলাম, তারপর এইভাবে গ্যাসের ফ্লেম হাই করে 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম আবার মিডিয়ামে করে বাকি 10 মিনিটের জন্য ঢেকে দেব। ওদিকে মাংসটা ঢাকা থাক, আর এদিকে যে আমি চাটা বানালাম সেটা ততক্ষণ গরম থাকতে থাকতে খেয়ে নিই। আরও একটু সময় লাগবে ভাতটা হতে। আর এদিকে 10 মিনিট হয়ে গেছে ঢেকে রাখা। প্রথম 10 মিনিট পর যখন খুলেছিলাম তখন কিন্তু অনেকটা জল বেরিয়েছিল, আর এখন দেখুন সেই জলটা শুকিয়ে গিয়ে পুরো তেল ভেসে উঠেছে এবং মশলাটাও খুব সুন্দর কষানো হয়ে গেছে। তো একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি তলায় যাতে লেগে না ধরে সেজন্য।
আর এই সময় এবার যে ভেজে রেখেছিলাম আলুগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়ে মশলার সাথে আবারও 2-3 মিনিট মতো একটু কষিয়ে নেব। আর ওদিকে আমি ঝোলের জন্য গরম জল বসিয়ে দিলাম। মশলার সাথে মাংস কষানো তো অনেকক্ষণই হয়ে গেছে, কিন্তু আলুগুলো দিয়ে কষানো হয়নি। তাই এবার আলুগুলো দিয়ে 2-3 মিনিট মতো মশলাটা কষিয়ে নেব, তাহলে আলুর ভেতরেও এই যে মশলার ফ্লেভারগুলো তা খুব সুন্দরভাবে ঢুকে যাবে। আলু, মাংস এবং মশলা 2-3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। ওদিকে জলটাও ফুটে গিয়েছিল, তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম ঝোলের জন্য। আর যেহেতু এই রেসিপিটির নামই মাটন বাংলা ঝোল, তো ঝোলের পরিমাণটা তো একটু বেশি থাকবেই। আর তাছাড়া এখানে এখন যতটা ঝোল দেখা যাচ্ছে ততটা থাকবে না, মাংস সেদ্ধ হবে, তাছাড়া আলু রয়েছে, তো ঝোল অনেকটাই টেনে যাবে। আচ্ছা, জলটা দেওয়ার পর হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার এখান থেকে আলুগুলোকে তুলে নেব। সবগুলো আলু একটা একটা করে তুলে নিলাম। আর এবার মাংসটা প্রেসার কুকারে দিয়ে দেব। মাটন এবং তার ঝোল প্রেসার কুকারে দিয়ে দেওয়ার পর উপর দিয়ে এই আলুগুলো দিয়ে দেব। আলুগুলো তুলে নেওয়ার কারণ হলো এই মাংসের ঝোলের মধ্যে একসাথে মিশিয়ে যদি প্রেসারে আলুগুলো দিয়ে দিতাম তাহলে আলুগুলো কিন্তু গোটা থাকতো না, ভেঙে যেত। ওই হাতা দিয়ে যখন বার করতাম কেটে কেটে যেত আলুগুলো, ফলে গোটা থাকতো না। প্রেসারের ঢাকনাও বন্ধ করে দিলাম আর হাই ফ্লেমে 2টো সিটি আসার অপেক্ষা করব। প্রেসারে 2টো সিটি আসার পর গ্যাসের ফ্লেম অফ করে দেব আর সম্পূর্ণ স্টিম নিজে থেকে বেরিয়ে যাওয়ার পরই ঢাকনাটা খুলব। একটা সুন্দর গন্ধে যেন চারিদিক ভরে গেল। তো আপনারা আশা করি বুঝতেই পারছেন এবার আলুটা উপরে দেওয়ার কারণ। দেখুন আলুটা এত সুন্দর সেদ্ধ হয়েছে, আর উপরে দেওয়ার জন্য এবার সবটি আলু আমি আলাদা করে তুলেও নিতে পারবো, ফলে মাংসের সাথে ঘাটাঘাটিও হবে না আর আলুগুলো ভেঙেও যাবে না। একটা একটা করে সবগুলো আলু তুলে নিলাম। এবার মাটনের ঝোলটা দেখুন, এর রঙটা দেখুন আর এর ঘনত্বটা দেখুন। দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই টেস্টি হবে। সব শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা অন করলাম না, কারণ ভীষণ গরম রয়েছে। এর মধ্যেই একটু নাড়াচাড়া করে ঢাকনাটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম পরিবেশন করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক করে যাবেন। আজ এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো আপনাদেরই জন্য অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।